আব্রাহাম অপেক্ষায় বসে। মেহরিন এলেই সেও শাওয়ার নিতে যাবে। কিন্তু এদিকে মেয়েটার আসার নামগন্ধ নেই। আব্রাহামের সিগারেট সেই কখন শেষ হয়েছে। আরও একটু ধরাতে ইচ্ছে করছে না। ফোন হাতে নিতে যাবে তখনই বেরিয়ে এলো মেহরিন। একদম ভেজা কাপড় ধুয়ে বালতি ভরে বেরিয়ে এসছে। গামছা মাথায় পেঁচানো। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। শুনুন। হুম। আব্রাহাম আনমনে জবাব দিল। মেহরিন মৃদু স্বরে বলে উঠল। যান। সকালে না অফিস যাবেন। মেয়েটার কণ্ঠস্বর নিভে আসে যেন। আব্রাহাম নড়েচড়ে ওঠে দাঁড়ালো। উদুম শরীর, বুকের লোম বড়ই আকর্ষণীয় দেখায়। মেহরিন দৃষ্টি নত করে। আব্রাহাম এদিক ওদিক তাকিয়ে ওয়াশরুম চলে গেল। মেহরিন বালতি রেখে চুল মুছে গামছাটা ঘরেই পড়ার টেবিলের সামনে চেয়ারে মেলা দিল। বিছানা ঠিকঠাক করে একদম পরিপাটি করে নিল, এরপর এক পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। আব্রাহাম কখন এসছে সেটা মেহরিন টের পেল না। কেননা আব্রাহাম আসার আগেই বেচারি ঘুমিয়ে পড়েছে। আব্রাহাম বেরিয়ে এসে সন্ধ্যায় মেহরিনের আনিয়ে রাখা লুঙ্গি পরে নিল। অদ্ভুত লাগল। এটা পরে কিভাবে ঘুমবে বুঝতে পারে না। কিছু সময় বসে থেকে পায়ের ফাঁকে গিট্টু লাগিয়ে নিল। এরপর লাইট অফ করে রিল্যাক্সে শুয়ে পড়ল। ড্যাশ 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 ড্যাশ। সকালে 7টা বাজে তন্দ্রা ছুটে গেল আব্রাহাম। ফোন করেছে মিলন খান। অফিস যেতে বলেছেন দ্রুত। আব্রাহাম আস্তে করে বিছানা ছাড়ে। বাবার সাথে কথা বলে। মিলন খান অফিস আসবে না, বাড়ি থাকবে। আব্রাহাম কৌতূহল নিয়ে বাবার চিন্তার কারণ জানতে চাইল। এমনি এমনি তো বাবা বাড়ি থাকার পাত্র নয়। তার উপর চিন্তিত, মিলন খান বললেন। গতকাল রাতে জুনায়েদ কি সব কাণ্ড করেছে। বাড়ি ফিরলে বলবো। এখন সব নিয়ে তুমি টেনশন করো না। আব্রাহাম জোর করতে পারল না। তবে মিলন খান আশ্বস্ত করল তেমন ক্ষতি কিছু হয়নি। তাই আর বেশি কথা বাড়ালো না আব্রাহাম। ফোন রেখে মেহরিনের দিকে তাকালো। ডাকতে ইচ্ছে করল না। রেডি হয়ে নিল। এরপর ঘুমন্ত বউয়ের পাশে গিয়ে বসল। বড্ড আদুরে মেহরিন। নাদুস নুদুস মুখখানা মায় ভরপুর। আব্রাহাম আনমনে ঘর থেকে মেহরিনের ডান হাতটা নিজের হাতের মুঠোয় আগলে নিল। এলোমেলো চুলগুলো ঠিকঠাক করে দিল আলতো করে। নাকে ছোট একটা স্বর্ণের নাকফুল। সেটাই জলজল করছে। কানেও ছোট এক জোড়া দুল। পর্যবেক্ষণ শেষ, সময়ের কথা মনে পড়তই আব্রাহাম দ্রুত বিছানা ছাড়ল। বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েও কি মনে করে আবার ফিরে এলো। মেহরিনের একটা হাতে টুপ করে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো। মেহরিন অবশ্যই একটু কেঁপে উঠেছিল। তবে পরক্ষণেই আবার স্বাভাবিকভাবে ঘুমে তলিয়ে গেল। আব্রাহাম বেরিয়ে এসে দেখল খাবার ঘরে শাশুড়ি তার টেবিলে নাশতা দিচ্ছে। আব্রাহামকে দেখে তিনি হাসল। চেয়ার টেনে দিয়ে দূরে দাঁড়ালো। জিজ্ঞেস করলেন। মেহরিন ওঠেনি। আমি ডাকিনি। থাকুক ঘুমিয়ে। মহিতা বেগম আর কিছু বলল না। মেয়ে জামাইকে বেশ যত্নে করে আদরের সঙ্গে নাশতা দিল। আপ্যায়নের ত্রুটি রাখল না। নাশতা শেষ করে আব্রাহাম মহিতা বেগমকে বলে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। পথিমধ্যে কল করল সাব্বিরকে। বাবার কথায় সে চিন্তামুক্ত হতে পারেনি। টেনশন তার অস্থির লাগছে। এতটা অস্থির সে হতো না যদি না এখানে জুনাইদের নামটা আসত। কেননা জুনাইদের স্বভাব সম্পর্কে তার ধারণা আছে। তার উপর জুনাইদের নজর যে ফিজার ওপর আছে সেটা সম্পর্কেও সে আগে থেকে অবগত। সাব্বির কল ধরেই গতকাল রাতের সব বলে দিল। রাগে আব্রাহামের শরীরের রক্তশিরা উপশিরায় শিরশির করতে লাগল। ড্যাশ 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 ড্যাশ। স্যার স্যার প্লিজ আপনি শান্ত হন। স্যার আমার কথা শুনুন। আব্রাহাম শুনে না। মানে না সাব্বির এর বাধা। বেহুশ হয়ে পড়ে থাকা জুনাইদের পেটে লাথি মারতেই থাকে। ক্ষতস্থান থেকে রক্ত চুইয়ে পড়ে। কোনো রকম পেঁচিয়ে রাখা ব্যান্ডেজ। আব্রাহাম সেটা থেকে চেঁচিয়ে বলে উঠল। ওর ট্রিটমেন্ট কে করতে বলেছে? ওর কলিজা বের করব আমি। খান বাড়ির বউয়ের দিকে নজর। ওর কলিজা কত বড় দেখতে চাই আমি। সাথে থাকা গার্ড সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। সাব্বির আব্রাহামের হাত টেনে ধরল। আব্রাহাম রক্তচক্ষু নিয়ে তাকালো। সাব্বির ভয় পেলেও প্রকাশ করল না। তার স্যারের নিষেধ আছে যে। জুনায়েদকে অক্ষত রাখতে বলেছে। তাই মিনমিন করে বলল। আবরাজ স্যার নিষেধ করেছেন ওর কিছু করতে। স্যার ওর ব্যবস্থা করবে।
আব্রাহাম ভাইয়ের কথা শুনে একটু শান্ত হল। এরপর গায়ের শার্ট ঠিকঠাক করে বেরিয়ে গেল। সাব্বির তপ্ত শ্বাস ফেলল। দুই ভাইয়ের কেউ রাগী কম নয়, প্রতিযোগিতা দিলে যদিও আবরাজ খান বিজয়ী হবে, তবে আব্রাহাম খানও কম নয়। ড্যাশ 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 ড্যাশ। মিস্টার জি পাগল প্রায়। একমাত্র মেয়ের ভয়াবহ মৃত্যু তিনি মানতে নারাজ। মেয়ে তার অসুস্থ, মানসিকভাবে বিধ্বস্ত ছিল, কিন্তু নিজেকে মেরে ফেলার মতো কাজ করবে, করেছে। এটা কিভাবে বিশ্বাস করবে, মেনে নিবেন তিনি? একদিকে নিজের বিজনেসের খুব বেহাল দশা। জুতোর যে বিজনেস ছিল সেটা নামেমাত্র শো, এর পেছনে তো ছিল অস্ত্র পাচার। এটা নিয়ে বেশ ঝামেলা হচ্ছে। আবরাজ কন্টেইনার শিপ না দেওয়াতে বিশাল ক্ষতির মুখে কোম্পানি, তার উপর মেয়ের মৃত্যুর শোক। কোনটা রেখে কোনটা পালন করবে এ নিয়ে যেন চিন্তায় তিনি অসুস্থ হয়ে গেল। শক্ত ধাঁচের এই মানুষ হসপিটাল ভর্তি হল। নিজের ব্যক্তিগত সহচারী এর মধ্যে এসে জানালো জুনাইদ দেশে আবরাজের হাতে বন্দী। যেন নিজের পতনের একটা ধাপ। মিস্টার জি চোখ বন্ধ করে রেস্ট করেন। মেয়ের সব কাজেও তিনি অনুপস্থিত। কি মারাত্মক যন্ত্রণা এটা যেন ক্ষণে ক্ষণে উপলব্ধি করছেন তিনি। 23টা বছর এই মেয়ের জন্য কি না করেছেন তিনি। খুনখারাপি যতরকম 2 নাম্বারই কর্ম, আর সেই মেয়ে তাকে ফাঁকি দিল। উহু দিল নাকি ইচ্ছে করে দেওয়ানো হলো। চোখ বন্ধ করে তিনি শুনতে পায় কেউ ক্যাবিনে এসছে। চোখের ওপর ফেলে রাখা হাত না সরিয়েও তিনি মানুষটার উপস্থিত তিনি চোখ বন্ধ করে বলতে পারবে। এই মানুষটা সৃষ্টিকর্তার সৃষ্টি হলেও তাকে যে নতুন করে গড়ে তুলেছিল সে নিজের মতো করে হাতের পুতুল বানিয়ে রেখেছিল। রাগ উনার শরীর জ্বলছে, কাঁপছে সর্বাঙ্গ। রাগে হিতাহিত অজ্ঞানশূন্য হয়ে পড়লেন। আবরাজ যখন উনার কাছাকাছি এলো তখনই তিনি উচ্চস্বরে বলে উঠল, চলো যাও, খুব ভুল করলে। প্রস্তাবে এর জন্য রিগ্রেট ফিল করবে, আই ওয়ার্ন ইউ। আবরাজ ঠোঁট এলিয়ে হাসল শুধু, সেই হাসিতে গা ছাড়া ভাব। বললেন, খুব কষ্ট হচ্ছে? আমারও হয়েছে। এখন আমরা জনে সন্তান হারা বাবা। আমি যা অনুভব করলাম সেটা আপনিও করুন। কারোর দোষ নেই এতে। মিস্টার জি এর কোনো কথার অপেক্ষা না করে আবরাজ চলে গেল। মিস্টার জি অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আবরাজের যাওয়ার পথে। কি বলে গেল বুঝতে পারল না কথার অর্থ। ড্যাশ 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 ড্যাশ। আবরাজ চলে যাবে। কতদিন হলো সে বউ ছাড়া। এ যেন এক যুদ্ধক্ষেত্র, নিজের সাথে নিজের লড়াই। আবরাজের এমন অস্থিরতা জনকে খুব করে ভাবায়। এত অস্থির হওয়ার কি আছে? সে তো আবরাজ এলে বউ ছাড়া থাকে, নিজের ফ্ল্যাটে যায় না, আবরাজের সাথে সাথে থাকে। কই সে তো এমন করে না। জন আবরাজের লাগেজ গোছাতে গোছাতে বলে, স্যার আরও কটা দিন থেকে যান, এখন তো ঝামেলা নেই। আবরাজ ল্যাপটপে কিছু করতে করতে শুধু মৃদু হাসল। জন একটু অপ্রস্তুত হল। বিস্ময় ঠোঁট আপনা আপনি প্রসারিত হল। আবরাজ খানের মুখে হাসি আমাবস্যা চাঁদের মতোই। মাসে একবার দেখা পাওয়া যায়। আমাবস্যার চাঁদ তো তাও মাসে একবার দেখতে পাওয়া যায়। কিন্তু আবরাজ খানের হাসি সেটা দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদিও আবরাজকে ইদানিং একটু অন্য রকম লাগে, তবুও জনের সত্যিটা সহ্য হলো না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। আবরাজ জনের ভাবনার মধ্যেই বলে উঠল, বিয়ের পরেও যদি বউয়ের থেকে দূরে থাকি তাহলে বিয়ের কি প্রয়োজন ছিল? ব্যাচেলার লাইফ বিয়ের আগে ভালো, বিয়ের পর এটা অভিশাপ। আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল। চোখ মুখও গম্ভীর দেখাচ্ছে। এদিকে জন থতমত খেল। অভিশাপ? এটা কেমন কথা? তার তো অভিশাপ মনে হয় না, বরং ভালো লাগে। কিছু দিন রিল্যাক্স করা যায়। বউয়ের প্যান প্যান সহ্য করতে হয় না। সে সব ভেবেই কথার প্রেক্ষিতে বলল, স্যার আমার তো বেশ লাগে। তাহলে তোমার প্রবলেম আছে, ডক্টর দেখাতে হবে ইমিডিয়েটলি। আবরাজের কথায় জন কিছু বুঝল না। এটার সাথে ডক্টরের কি সম্পর্ক? আবরাজকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই দেখল মহাশয় ওয়াশরুম চলে গিয়েছে। জন দাঁড়িয়ে থেকে ভাবুক হল। মাথা চুলকে কিছু সময় কথা খানা নিয়ে রিসার্চ করে চমকে উঠল। দুই গালে হাত ছুঁয়ে বিড়বিড় করে বলে উঠল, তওবা তওবা, স্যার আমি সম্পূর্ণ সুস্থ।
দুই বাচ্চার বাপ এমনি এমনি হয়েছি নাকি? টাওয়াল দাও। সাব্বির চমকে উঠল। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আবরাজ। পরনে তার শুধু একটা টাওয়াল। সাব্বির থতমত খেল। শুনে ফেলল কি তার কথা? পরপরই ভাবল শুনলেই বাকি? সে কি মিথ্যা বলেছে নাকি? চলবে।